So splint is the mode of immobilization of a limb or a part of a limb or a joint to promote healing or reduce pain or to prevent further damage. If we just think about a splint, what is splint, what does a splint works, then a splint means that is to immobilize, the way of immobilization of a limb or a part of the limb. তাহলে আমরা কেন ইমোবিলাইজ করব, কোনো পার্ট লিম্বকে বা লিম্বের পার্টকে কেন ইমোবিলাইজ করব? If there is any trauma, if suppose is there been any fracture or any acute pain in the limb, in knee, maybe in the elbow, maybe in the shoulder, whatever. Sometimes to prevent the further damage or deformity, মানে কি রকম, ধরো কোনো পেশেন্টের একটা ডিফর্মিটি পোস্ট পোলিওর পরে তো ডিফর্মিটি হয়, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, বা কোনো নার্ভ ইনজুরি, হাতে বা ফোরামের পায়ের নার্ভ ইনজুরি, সো দেয়ার মে বি চান্স অফ ডিফর্মিটি if the nerve damage or some that deformity is not corrected, then may be chance of deformity. To prevent the deformity we can use the splint. So today's topic of discussion is the principle of splintage, means what is the splint, what a splint works, indications, splintage material কি ভাবে আমরা স্প্লিন্ট করতে পারি, কি ভাবে আমরা ইমোবিলাইজ করতে পারি, তার মেটেরিয়াল, prerequisite of a splinting. Before we going to splint a limb or a part of the limb, what is the thing we should keep in our mind? Types of the splint কি হতে পারে, আপার লিম্ব থেকে লোয়ার লিম্ব পর্যন্ত সমস্ত টাইপ, অ্যাডভান্টেজ এন্ড কমপ্লিকেশনস। চলো, so let's go principle I have already discussed. So what is splint? Indication, কি কারণে আমরা স্প্লিন্ট ইউজ করতে পারি? প্রথমে আমি বলেছি ফ্র্যাকচার হলে আমরা স্প্লিন্ট দেবো। ক্লিনিক হয়তো তোমরা দেখেছো যে আর্ম পাউচ নিয়ে অনেক পেশেন্ট আসে, হাতে ব্যাগের মধ্যে হাতটা রেখে আসে। কেন রেখে আসে? হতে পারে হাতে কোনো ইনজুরি হয়েছে, ফোরামে ইনজুরি হয়েছে, আর্মের দিকে কোনো ইনজুরি হয়েছে, তার জন্য ব্যাগের মধ্যে রেখে আসে। অনেক সময় তোমরা দেখেছো লিগামেন্ট, আমার কাছে অনেকেই তোমরা স্টুডেন্টের মধ্যে গেছে যে তোমরা ফুটবল খেলো তো, যে পায়ের লিগামেন্ট ইনজুরি হয়েছে, তখন আমি সবাই অনেকে হয়তো দিয়েছি, তোমরা হয়তো দেখেছো লং নি ব্রেস দিয়েছি, লং নি ব্রেস। So what is the long knee brace? The main principle, the splintage or to immobilize the limb. Sprain, fracture, sprain, joint infection. For tenosynovitis, what is tenosynovitis? There is tendon, break the term, tenosynovitis means the tendon and the synovium. Synovium means the covering of a joint. The tendon এবং কভারিং অফ এ জয়েন্ট, মানে যে কোনো জয়েন্টের উপর যে কভারিং থাকে বা টেন্ডনের উপর যে কভারিং, সেটা যদি মানে যদি ইনফ্লামেশন হয়, মানে আইটিস মানে ইনফ্লামেশন, দ্যাট ইজ টেনোসাইনোভাইটিস। টেনোসাইনোভাইটিসে কেন দেওয়া হয় ছোট করে বলি, টেনোসাইনোভাইটিস পেনফুল, টেনোসাইনোভাইটিস যে কোনো জায়গাতে হোক, আপার লিম্বে হোক লোয়ার লিম্বে হোক, ইটস ভেরি পেনফুল, তার জন্য আমাদের স্প্লিন্টেজ করা হয়। টেন্ডন ইনজুরি, অ্যাকিউট আর্থারাইটিস, ল্যাসারেশন ওভার দ্য জয়েন্ট টু প্রিভেন্ট দ্য কন্ট্রাকচার in case of nerve injury, যেটা আমি প্রথমেই বললাম যে টু প্রিভেন্ট দ্য ডিফর্মিটি, এইসব ক্ষেত্রে আমরা স্প্লিন্ট ইউজ করতে পারি। স্প্লিন্টেজ মেটেরিয়াল, প্লাস্টার অফ প্যারিসের নামটা তোমরা অনেকেই শুনেছো। সো হোয়াট ইজ প্লাস্টার অফ প্যারিস? প্লাস্টার অফ প্যারিস ইজ a most common thing, most usable thing we people use in the day-to-day activity in the clinics, OPD, right? So what is plaster of Paris? What is the chemical name of plaster of Paris? Anybody? Calcium sulfate hemihydrate. Calcium sulfate hemihydrate. ওটা আমি পরে আসছি, মেটেরিয়ালে পরে আসছি আমি। প্লাস্টার অফ প্যারিস নিয়ে কিন্তু তোমাদের শর্ট নোট অনেক সময় আসে, ঠিক আছে? ফাইনালে প্লাস্টার অফ প্যারিস পিওপি নিয়ে অনেক সময় শর্ট নোট আসে, কি তার মেটেরিয়াল, কিভাবে রিয়াকশন হয়, কি তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এবং এটা প্লাস্টার অফ প্যারিস ইজ ভেরি কমন ইন দ্য ফাইনাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। মানে ফাইনাল প্র্যাকটিক্যালে তোমাদের টেবিলেতে, মানে যে শর্ট টেবিল হয় অর্থোপেডিক্সে বা সার্জিক্যাল হলো, থাকবে, তোমরা ধরে নাও একদম 100% থাকবে পিওপি। আচ্ছা, স্প্লিন্টেজ মেটেরিয়াল, first thing is the rigid dressing material, soft underpadding and overwrap. So rigid dressing material, rigid mean
রিজিডটা কোনটা থাকবে, মানে যেটা সুপারফিশিয়াল, ওপরে যেটা থাকবে সেটা রিজিড, মানে ওপরে যে কভারিংটা প্লাস্টার অফ প্যারিস হলো, সিনথেটিক কাস্ট হলো, সেটা তার নিচে যেটা থাকে সেটা হচ্ছে সফট প্যাডিং, তার নিচে যেটা থাকে সেটাকে ওভারর্যাপ বলা হয়, মানে স্টকিনেটস সামথিং যেটা ইউজ হয় সেটা ওভারর্যাপ বলা হয়। সো প্লাস্টার অফ প্যারিস আর রিজিড ড্রেসিং এর মধ্যে কি কি হতে পারে? ওয়ান থিং ইজ প্লাস্টার অফ প্যারিস, সেকেন্ড ইজ ফাইবার গ্লাস। ফাইবার গ্লাস মিন্স দিস ওয়ান ইজ ফাইবার গ্লাস। You people may have seen this fiberglass is synthetic plaster. So this one is plaster of Paris, this one is fiberglass, means synthetic cast. Metal splints of various parts. Metal splints means knee immobilizer, LS belt. অনেকে বাড়িতে হয়তো বয়স্ক আছেন আমাদের রিলেটিভ থাকেন, বাড়িতে কোমরে বেল্ট পরে। তো বেল্ট বেসিক্যালি বেল্ট, হোয়াট ইজ বেল্ট? বেল্টের পেছনে থাকে সেটা হচ্ছে একটা তোমার একটা কি বলে মেটালিক একটা সাপোর্ট থাকে, ঠিক আছে? All the things are splints. Plaster of Paris হলো, ফাইবার গ্লাস হলো, মেটাল স্প্লিন্টস ফর ভেরিয়াস পার্টস, সফট আন্ডার প্যাডিং। সফট আন্ডার প্যাডিং মানে এই যে প্যাডিং দেখছো না, এই যে ভেতরের প্যাডিংটা, মানে একটা প্লাস্টার প্যারিসের মধ্যে যে প্যাডিংটা, ফার্স্ট আমরা কটন দিয়ে র্যাপ করি, দেন প্লাস্টার প্যারিস করি। যে কটন প্যাডিং হচ্ছে সফট প্যাডিং। সফট প্যাডিংটা কি কি রকম হতে পারে? সিনথেটিক প্যাডিং, আজকাল তো সিনথেটিক প্যাডিং, সফট রোল তোমরা দেখেছো ওয়ার্ডে, সফট মানে ক্লিনিক্সে সফট রোল দেখেছো, যেটা হ্যাঁ দু রকম কটন হয়, একটা যে পাফি টাইপের যে কটনটা সেই কটন, আর একটা সফট রোল কটন। আচ্ছা, কটন ওয়েভরিল এন্ড স্টকিনেটস। স্টকিনেটস মানে যেটা একদম ভেতরে মোজার মধ্যে যেটা পরা হয়, দ্যাট ইজ স্টকিনেটস। এগুলো বেসিক্যালি তোমাদেরকে হয়তো যদি টেবিলে থাকে হয়তো তোমাদের চিনতে হবে যে হোয়াট ইজ দিস, তুমি বলবে দিস ইজ প্লাস্টার অফ প্যারিস, নট শর্ট ফর্ম, নট পিওপি, দিস ইজ প্লাস্টার অফ প্যারিস। ওদের তো জিজ্ঞেস করবে সফট প্যাডিংটা হোয়াট ইজ দিস, তোমাদের বলতে হবে এটা হচ্ছে সফট প্যাডিং, মানে সফট প্যাডিং মেড অফ সফট কটন, ঠিক আছে? এইটুকু আর কিছু না। আচ্ছা, প্লাস্টার অফ প্যারিস যেটা আমি একটু আগে বললাম, হোয়াট ইজ প্লাস্টার অফ প্যারিস? Made from gypsum, calcium sulfate hemihydrate. This is the reaction, calcium sulfate hemihydrate. এই ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটটা যখন ওয়াটার মানে জলের সংস্পর্শে আসে তখন এক্সোথার্মিক রিয়াকশন হয় এবং সেটা চেঞ্জ হয়ে যায় এটাতে। অ্যাভারেজ সেটিং টাইম, হোয়াট ইজ সেটিং টাইম? সেটিং টাইম মিনস প্লাস্টার অফ প্যারিস আমরা জলে গুললাম, জলে গুলে অ্যাপ্লাই করলাম, কতক্ষণের মধ্যে সেটা হার্ডেন হচ্ছে, দ্যাট ইজ সেটিং টাইম। স্টার্টিং ফ্রম weight of the plaster to harden of the plaster, this is setting time. What is the drying time? Drying time মানে হচ্ছে, এটা হয়তো তোমরা লক্ষ্য করবে কি জানি না, প্লাস্টার প্যারিস অ্যাপ্লাই করার পরে ইমিডিয়েট একটু ময়েস্ট থাকে, একটু ময়েশ্চারাইজার থাকে, ওটা মোটামুটি 1-2 দিন টাইম লাগে কি সামটাইমস 3 days মতো টাইম লাগে ওটা হার্ড মানে ড্রাই হতে, ঠিক আছে? দ্যাট ইজ ড্রাইং টাইম। প্লাস্টার প্যারিসের অ্যাডভান্টেজ কি কি হলো? less expensive, easily available, more moldable than synthetic counterpart. Okay, less skin reaction, মানে skin friendly. Disadvantage কি কি হলো? poor resistance to water, relatively low strength to weight ratio. মানে if we apply one plaster of Paris, then we cannot ask the patient to bear the weight, or to suppose there is a plaster of Paris in the forearm. So patient should avoid to protect his limbs basically. না হলে কি হবে, প্লাস্টার প্যারিসটা ব্রেক করবে। সিনথেটিক প্লাস্টারে এই অ্যাডভান্টেজটা আছে, সিনথেটিক প্লাস্টার ইজ মোর টাফেবল। সিনথেটিক প্লাস্টার এটা জাস্ট জেনে রাখার জন্য, বিরাট কিছু আছে, তোমাদের কাজে লাগবে না, বাট প্লাস্টার অফ প্যারিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি প্লাস্টার অফ প্যারিস কিন্তু তোমাদের পড়তে হবে, এটা তোমাদের কোশ্চেনও আসে এবং তোমাদের ইয়েতে ভাইবা টেবিলে কিন্তু থাকবে। সিনথেটিক প্লাস্টার ইজ লাইট ওয়েট, strong, can use for weight bearing, often more radiolucent than plaster. What is radiolucent and what is radiopaque? What is radiolucent and what is radiopaque? Anybody? Radiolucent, radiopaque কথাটার সম্বন্ধে আইডিয়া আছে কোনো? বলো। যাবে না, হ্যাঁ। অপেক মিনস রেডিও অপেক মিনস মানে আমাদের ইলেকট্রন ফ্লো হতে পাস করতে পারে না বেসিক্যালি, মানে আমরা যদি একটা ফিল্মে দেখি আমরা কিছু দেখতে পাবো না বেসিক্যালি। আর রেডিও লুসেন্ট মানে আমরা ভিউটা ভালো দেখতে পাবো, পরিষ্কার কথা। প্লাস্টার অফ প্যারিস টু সাম এক্সটেন্ট রেডিও ওপেক, মানে নট রেডিও ওপেক, মানে আই মিন মোর রেডিও ওপেক দেন সিনথেটিক কাস্ট। বেটার ইমেজিং দেন পিওপি, লেস থার্মাল বার্ন। পিওপিতে এক্সোথার্মিক রিয়াকশন হয় যেখানে এখানে হয় না।
ডিসঅ্যাডভান্টেজ কি কি? মোর এক্সপেন্সিভ, মোর ডিফিকাল্ট টু মোল্ড। মোল্ড করতে সিনথেটিক প্লাস্টার ইজ মোর ডিফিকাল্ট টু মোল্ড বিকজ সিনথেটিক প্লাস্টার ইজ মোর টাফ, হার্ড। হায়ার রিস্ক অফ প্রেশার অন দ্য কনস্ট্রিকশন অফ দ্য লিম্ফ। যদি মোর টাফ হয় তাহলে কি হবে? অনেক সময় স্কিনের সাথে একটা রাবিং বলো, স্কিনের সাথে ঘষা খেয়ে ওই জায়গাতে একটা আলসার হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অফ সিনথেটিক প্লাস্টার। খুব ইম্পর্টেন্ট টার্ম, হোয়াট ইজ মোল্ডিং? মোল্ডিং অফ এ প্লাস্টার, এ ওয়েল মোল্ডেড কাস্ট plaster when we apply plaster of Paris in a limb, the plaster of Paris should be molded, well molded. Molding মানে কি? Molding মানে if we think মানে সহজভাবে বোঝাতে গেলে, ধরো লিম্বসের যে অ্যানাটমি, সেই অ্যানাটমি অনুযায়ী প্লাস্টার অফ প্যারিসটাকে আমাকে সেট করতে হবে। দিস প্লাস্টার কোনো টাইট হবে না, লুজ হবে না। ধরো আমার পায়ের যা শেপ, আমার সেই শেপের শেপ অনুযায়ী প্লাস্টার অফ প্যারিসটা মোল্ডেড হবে, ঠিক আছে? তাহলে প্লাস্টার অফ প্যারিস বলো বা স্প্লিন্টের যেটা এফিকেসি সেটা সব থেকে বেশি হবে। Application of a well molded cast is the key to prevent the soft tissue irritation and loss of fracture reduction. If the plaster of Paris is more molded, then the loss of reduction, the less chance of loss of reduction, মানে একটা ধরো ফ্র্যাকচার আমি রিডাকশন করার পরে আমি প্লাস্টার অফ প্যারিস করলাম, যদি সেটা ওয়েল মোল্ডেড হয় সমস্ত জায়গাতে, প্রত্যেকটা ব্রোনি প্রমিনেন্ট থেকে শুরু করে মোল্ডিং যদি ভালো হয়, তাহলে ফ্র্যাকচার মানে লস অফ রিডাকশনের চান্স ইজ ভেরি লো। আচ্ছা, রোল অফ প্যাডিং। প্যাডিংটা কোনটা বললাম? মানে সফট রোল, মানে কটন। কটন প্যাডিং এর রোল কি? ইটস কমন সেন্স। একটা হার্ড অবজেক্ট যদি আমি একটা লিম্বের ওপর র্যাপ করি, তার নিচে আমার সফট প্যাডিং দিতে হবে, না হলে স্কিনের সাথে কোরোশন হবে, স্কিনের সাথে আমার ইরিটেশন হবে, একটা মানে অ্যাব্রেশন বলো বা একটা ইনজুরি তৈরি হবে। তাহলে প্যাডিং এর দরকার। নাও দ্য কোশ্চেন ইজ, প্যাডিংটা কতটা লেভেল পর্যন্ত দরকার, মানে কি রকম প্যাডিং দরকার? প্যাডিং শুড নট বি ওভার প্যাডেড। ওভার প্যাডেড হলে কি হবে? আমি যখন স্প্লিন্ট অ্যাপ্লাই করব, মানে যখন প্লাস্টার অফ প্যারিস অ্যাপ্লাই করব বা সিনথেটিক করব, সেটা লুজ হবে। অ্যান্ড নট আন্ডার প্যাডেড। আন্ডার প্যাডেড হলে কি হবে? বনি প্রমিনেন্সের উপরে ওটা ইরিটেশন হবে। বুঝতে পেরেছ? সো প্যাডিং শুড বি ওয়েল প্যাডেড এবং একটা মানে ইকুয়ালি হবে পুরো জিনিসটা জুড়ে। দেখো লাস্ট লাইনটা পড়ো, লুজ ফিটিং কাস্ট ক্যান অলসো কজ ম্যাল ইউনিয়ন ডিউ টু লস অফ রিডাকশন, ফ্র্যাকচার রিডাকশন। আচ্ছা, প্রি অ্যান্ড পোস্ট স্প্লিন্টিং চেকস, মানে আমরা স্প্লিন্ট করার আগে বা পরে হোয়াট আর দ্য থিংস উই শুড কিপ ইন আওয়ার মাইন্ড বিফোর ডুইং ওয়ান স্প্লিন্টিং অর প্লাস্টার, হোয়াট এভার ইউ টেল। প্লাস্টার করার আগে বা পরে আমরা কি কি জিনিস দেখবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট তোমার কাছে যদি ক্লিনিক্সে আসে, আমি ধরো তোমাকে বললাম যে ওর অ্যাঙ্কেল ফ্র্যাকচার আছে, যাও একটা প্লাস্টার করে দাও, বিলো নি প্লাস্টার করে দাও। তুমি গিয়ে প্লাস্টারটা জড়িয়ে দিলে, কালকে দেখলে পা পুরো কালো হয়ে গেছে, পচে গেছে, পরের দিনকে তাহলে অ্যাম্পুটেশন করতে হলো, পেশেন্ট পার্টিসে মারধর শুরু করে দিল। আগে তোমাকে দেখতে হবে যে পায়ের কন্ডিশন কি আছে। কি কি দেখবো? ফাংশন। এই ফাংশন, আমি যদি একটা লিম্বের পার্টের উদাহরণ দিই পায়ের জন্য, তাহলে ফাংশন মানে কি? মানে ওর মুভমেন্ট করছে কিনা, পার সমস্ত রকম মুভমেন্ট হচ্ছে, নি মুভমেন্ট, অ্যাঙ্কেল মুভমেন্ট, ফাংশনালি ইজ ইট ওকে অর নট। সেকেন্ড থিং, আর্টেরিয়াল পালস, ভেরি ইম্পর্টেন্ট। একটা ক্রাশ ইঞ্জুরি দিয়ে কোনো পেশেন্ট এসছে, আমি আর্টেরিয়াল পালস চেক না করেই প্লাস্টার করতে গেলাম, দেখা গেলো পালস নেই, আমি প্লাস্টার করে দিলাম, পরে আমার দেখা গেলো নিউরোভাস্কুলার ইঞ্জুরি হয়ে গেল। থার্ড ইজ ক্যাপিলারি রিফিল, টু সাম এক্সটেন্ট সেম থিং। আর্টেরিয়াল পালস, ক্যাপিলারি রিফিল মোটামুটি কাছাকাছি, দেখতেই হবে আমাকে। টেম্পারেচার দেখতে হবে। টেম্পারেচার দেখার সিগনিফিকেন্সটা কি? টেম্পারেচার দেখার সিগনিফিকেন্সটা কি? যদি ধরো আমি হাত দিলাম, আচ্ছা টেম্পারেচার কিভাবে দেখি আমরা? ব্যাক, হাত আমি পাম্প টাচ করলাম, মানে আমার ব্যাক অফ দ্য পাম্প আমি টাচ করলাম, দেখলাম লিম্ব ইজ কোল্ড, লিম্ব ইজ কোল্ড, দ্যাট মিনস দেয়ার মে বি চান্স অফ ভাস্কুলার ইনজুরি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্লাস্টার বা স্প্লিন টেস্ট বলো বা প্লাস্টার প্যারিস আমাকে করা যাবে না। আবার হাত দিলাম, তাহলে দেখা গেলো যে গরম, ইটস ভেরি ওয়ার্ম, দেয়ার মে বি চান্স অফ এন ইনফেকশন, সেলুলাইটিস, সেক্ষেত্রেও কিন্তু করা যাবে না। টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেন্সেশন, যদি কোনো নার্ভ ইঞ্জুরি হয়, নিউরোভাস্কুলার ইঞ্জুরি হয়, সেন্সেশন শুড বি লেস। সেন্সেশন কম হলে আমি স্প্লিন্টেজ করব? কমন সেন্স কি বলে? আমার পায়ের সেন্সেশন কম, সাপোজ নার্ভ ইঞ্জুরি হয়েছে, আমি তাকে প্লাস্টার অ্যাপ্লাই করতে গেলাম, করাটা ঠিক হবে? ইজ ইট জাস্টিফাইবল অর নট?
যদি বলি না তাহলে কেন? বলো, কমন সেন্স বলো। If the sensation of a limb is less, then whether you should apply in plaster or splintage, yes or no? No. কেন করবো না? কারণ সেন্সেশন যদি কম থাকে, সাপোজ আমার টাইট হয়ে গেল প্লাস্টারটা, পেশেন্ট তো সেন্স করতেই পারবে না, পায়েতে অ্যাব্রেশন হবে, উন্ড হবে, হয়তো আরো কম্প্রেশন হলে নিউরোভাস্কুলার ইনজুরি হবে। তাহলে আগে প্লাস্টার অ্যাপ্লাই করার আগে আমাকে এই জিনিসগুলোকে দেখতেই হবে। Position of immobilization is very important term and it's a very interesting things to understand. Position of immobilization, আমি কোন পজিশনে ইমোবিলাইজ করব? তোমাকে যদি আমি ক্লিনিক্সে ধরো গেলে, তুমি ইন্টার্ন করছো, আমি যদি তোমাকে বলি যাও একটা বিলো এলবো একটা প্লাস্টার করো গিয়ে, তুমি কোন পজিশনে করবে? হাতটা এরকম রাখবে, এরকম রাখবে, এরকম রাখবে, মাথা তুলে রাখবে, কিভাবে রাখবে? Position of immobilization. Here the terms comes, that is the neutral position. What is the neutral position? That means the functional position. Functional position of a limb. এটা কিন্তু প্রত্যেকটা লিম্বের আলাদা আলাদা ফাংশনাল পজিশন আছে এবং তোমাদের জানতে হবে। আর আস্তে আস্তে ক্লিনিক্স করতে হতে জেনে যাবে যে ফাংশনাল পজিশনটা কি। সেই ফাংশনাল পজিশনে গিয়ে আমাকে প্লাস্টারটি করতে হবে। আর যখন আমি ইমোবিলাইজ করব, always immobilize one joint below and one joint above the focus limb. ঠিক আছে? সাপোজ আমার এখানে বোথ বোন ফ্র্যাকচার আছে, ওকে, আমি যদি একটা এখানে বোথ বোন ফ্র্যাকচারের জন্য যদি স্প্লিন্টেজ করতে যাই, আমাকে কত দূর এক্সটেন্ড করতে হবে? ওয়ান জয়েন্ট অ্যাভাব, মানে এই জয়েন্টটাকে ইনভলভ করতে হবে, ওয়ান জয়েন্ট বিলো মানে রিজ জয়েন্টকে ইনভলভ করতে হবে। তাহলে আমার প্লাস্টার এক্সটেন্ড হবে ওপর থেকে নিচে পর্যন্ত। খুব ইম্পর্টেন্ট, যে কোনো লিম্বে যদি আমার পায়েতে ইনজুরি হয়, one joint above and one joint below. Our immobilization should be one joint above and one joint below of that focused part. আচ্ছা, এবার টাইপ অফ স্প্লিন্টস, মানে আপার লিম্ব থেকে লোয়ার লিম্ব পর্যন্ত আমি যদি স্প্লিন্টকে দেখি তাহলে কি কি টাইপ হতে পারে? আলাদা আলাদাভাবে ভাগ করা যাক। শোল্ডার অ্যান্ড আর্ম, ফোরাম রিস্ট, হ্যান্ড। সবগুলো হয়তো ইম্পর্টেন্ট নয়, আমি বলে যাব, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হাইলাইট করবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি অ্যান্ড স্পাইন। আচ্ছা, ফিগার অফ 8, শোল্ডার থেকে শুরু করি। ফার্স্ট শোল্ডার থেকে শুরু করা যাক। ফিগার অফ 8 স্প্লিন্ট, দিস ইজ ফিগার অফ 8 স্প্লিন্ট। এই যে ফিগার অফ 8 দেখছো, ফিগার অফ 8 এর মতো ফিগার অফ 8 স্প্লিন্ট। ফিগার অফ 8 স্প্লিন্ট কোথায় ইউজ করা হয়? হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন? যে পার্টটা তোমাদের মনে রাখতে হবে, আমি শুধুমাত্র সেটুকুই তোমাদের পড়াবো, বিরাট কিছু পড়ে তোমাদের লাভ নেই, ঠিক আছে? মানে একটা যে কোনো স্প্লিন্ট যতটা তোমাদের এক্সামে আসতে পারে, যেটুকু তোমাদের আন্ডারস্ট্যান্ডেবল বোঝার জন্য, যতটা তোমাদের ক্লিনিক্সে লাগবে সেটুকুই বোঝা উচিত। ফিগার অফ 8 স্প্লিন্ট বা ফিগার অফ 8 ব্রেস যেটাকে বলা হয়, ইটস অলসো কল্ড ব্রেস, কোথায় ইউজ করা হয়? ক্লাভিকেল ফ্র্যাকচার। ফিগার অফ 8 ব্রেস ইটস মোর কমন ফর দ্য চিলড্রেন্স, মানে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, পজিশন কি? আবার যে এখানে এসে পজিশন, ফাংশনাল পজিশন কি বা নিউট্রাল পজিশন বা পজিশন অফ ইমোবিলাইজেশন। আমি যখন ফিগার অফ 8 ব্যান্ডেজ তৈরি করব বা ফিগার অফ 8 স্প্লিন্ট দেব, হোয়াট শুড বি দ্য ফাংশনাল পজিশন? দ্য পেশেন্ট শুড স্ট্যান্ড লাইক দিস, his hand will be on the iliac crest, means the shoulder should be abducted and elbow will be flexed, so both hand will be on the iliac crest, so this will be the position. Then we should apply the figure of 8 bandage. Sling and shoulder immobilizer, very common, তোমরা হয়তো অনেকেই দেখেছো। Sling means arm pouch, এটাকে বলা হয়, arm sling বলা হয়, বা shoulder immobilizer, that is some modification of the arm sling. কেন ইউজ করা হয়? শোল্ডার অর হিউমেরাস ইনজুরি, মানে যদি শোল্ডার অ্যারাউন্ড অর যদি হিউমেরাস মানে আর্মের অ্যারাউন্ড কোন ইনজুরি হয়, বা সামটাইমস এলবো, then we can use the arm sling or shoulder immobilizer. Holds the arm against the chest to prevent the shoulder rotation. Apply the sling or shot with the patient standing, মানে পেশেন্ট দাঁড়ানো অবস্থায় আমাকে অ্যাপ্লাই করতে হবে। Injured arm in the sling with the elbow 90 degree of flexion. তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য নিউট্রাল পজিশন অফ দ্য, মানে নিউট্রাল পজিশন বা ফাংশনাল পজিশন অফ এলবো, দেন ইট উইল বি দ্য মিড প্রোনেশন অ্যান্ড এলবো ইন দ্য ফ্লেক্সন, 90 ডিগ্রি ফ্লেক্সন অ্যান্ড মিড রোটেশন বা মিড প্রোনেশন বলা হয়। দিস ইজ সুপাইনেশন অ্যান্ড দিস ইজ প্রোনেশন, নো দিস ইজ সুপাইনেশন, দিস ইজ প্রোনেশন অ্যান্ড দিস ইজ মিড প্রোনেশন বা মিড রোটেশন বলা হয়। সো এলবো উইল বি 90 ডিগ্রি ফ্লেক্সন
and hand will be mid pronation বা mid rotation. Aeroplane cast. Aeroplane cast এটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট দেখে রাখা। অনেক সময় এমসিকিউ কোশ্চেন বলো বা তোমাদের অস্কি এসব আসতে পারে অনেক সময় ছবি দিয়ে, যে হোয়াট ইজ দিস, ইন্ডিকেশন কোথায় ইউজ হয়। অ্যারোপ্লেন কাস্ট ইউজ করা হয় ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি, প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার। লং আর্ম posterior slab বা posterior splint. Long arm means the plaster or the splint should start from the above elbow, means the just below the deltoid patch area till that knuckles. জানার প্রয়োজন কি কি আছে এখানে, ইন্ডিকেশন কোথায় কোথায় ইউজ করা হয়। ফোরআর্ম এলবো ইনজুরি, ভেরি কমন সেন্স। একটা এখান থেকে যদি এই পর্যন্ত একটা প্লাস্টার হয় তাহলে আমাকে আমার ইন্ডিকেশন কি কি হবে, মানে এখান থেকে এই পর্যন্ত যে কোনো ইনজুরিতে আমি ইউজ করতে পারি। এলবো অ্যারাউন্ড ইনজুরি যদি হিউমেরাসে করা হবে না, কারণ আমি আগেই বলেছি হিউমেরাস ফ্র্যাকচার হলে ওয়ান জয়েন্ট অ্যাবভ ওয়ান জয়েন্ট বিলো, তার মানে আমাকে এখান থেকে ইমোবিলাইজ করতে হবে। কিন্তু আমার এটা লং আর্ম যেটা দেখো, এটা ইমোবিলাইজ স্টার্ট হচ্ছে এখান থেকে, তাই তো ডেল্টয়েড প্যাচ থেকে স্টার্ট হচ্ছে। তাহলে এনি ইনজুরি এলবো ফোর আর্ম বা রিস্টের কাছে আমি লং আর্ম বা তোমার পোস্টেরিয়র স্ল্যাব ইউজ করতে পারি। ফোর আর্ম ইনজুরি, এলবো ইনজুরি, ওলেক্রনন, রেডিয়াল হেড ফ্র্যাকচার, ডিস্টাল হিউমেরাস ফ্র্যাকচার। আচ্ছা, এক্সটেনশন কোথা থেকে কত দূর হবে? প্রক্সিমাল এক্সটেনশন, দ্য প্রক্সিমাল পামার ক্রিজ, মানে সরি এটা গন্ডগোল হচ্ছে, এটা এক্সটেনশন, এটা ডিস্টাল হবে, ডিস্টাল, এটা প্রক্সিমাল, এটা উল্টো হবে। মানে ডিস্টালি কতটা হবে? ডিস্টালি হচ্ছে প্রক্সিমাল পামার ক্রিজ। ডিস্টালি এক্সটেনশন কতটা হবে? প্রক্সিমাল পামার ক্রিজ। আর প্রক্সিমাল এক্সটেনশন কতটা হবে? ডেল্টয়েড প্যাচ বা অ্যাক্সিলারি ফোল্ড পর্যন্ত। নিউট্রাল পজিশনটা কি? রিস্ট ডরসালি এক্সটেন্ডেড 0 to 30 ডিগ্রি অ্যান্ড এলবো 90 ডিগ্রি ফ্লেক্সন। মানে রিস্ট হচ্ছে আমার এরকম থাকবে, জাস্ট একটু ডরসালি 10 to 30 ডিগ্রি একটু এক্সটেনশনে থাকবে, এটা হচ্ছে নিউট্রাল পজিশন। ডবল সুগার টং অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের, বাস ছবিটা দেখে রাখো। ডবল সুগার টংটা কিভাবে ইউজ করা হচ্ছে, একটা এইভাবে ইউ দেওয়া হচ্ছে একটাই, মানে একটা ইউ স্ল্যাব এইভাবে, একটা ইউ দেওয়া হচ্ছে এইভাবে, ওকে, এটা ডবল সুগার টং বলা হয়। ফোরআর্ম স্প্লিন্ট বা ভোলার স্প্লিন্ট খুব ইম্পর্টেন্ট। আরো কি কি নাম আছে? কার্পাল টানেল স্প্লিন্ট, ককআপ স্প্লিন্ট, রিস্ট স্প্লিন্ট, মানে এই যেটা বিলো এলবো বলা হয়, আমাদের শর্ট টার্মে যেটা বিলো এলবো বলি। ইন্ডিকেশন গুলো কি কি আছে? ডিস্টাল ফোরআর্ম বা রিস্ট ফ্র্যাকচার, সফট টিস্যু অফ দ্য হ্যান্ড, রিস্ট ইনজুরি, স্প্রেন, কার্পাল টানেল, রেডিয়াল নার্ভ পালসি, এলবো অ্যান্ড ফিঙ্গার মোশনের জন্য। এক্সটেনশন কতটা হবে? ভেরি ইম্পর্টেন্ট। সেম থিং, বিলো মানে ফোরামের যে কোনো প্লাস্টারের এক্সটেনশন হবে, একদম পরিষ্কার মনে রাখবে, এখানে দুটো পামার ক্রিজ আছে, ডিস্টাল পামার ক্রিজ, প্রক্সিমাল পামার ক্রিজ। সো এক্সটেনশন, ডিস্টাল এক্সটেনশন শুড বি দ্য প্রক্সিমাল পামার ক্রিজ আপ টু প্রক্সিমাল পামার ক্রিজ ভোলারলি, অ্যান্ড ডরসালি কতটা হবে? নাকেল পর্যন্ত, জাস্ট হেড অফ দ্য মেটাকার্পাল, হেড অফ দ্য মেটাকার্পাল, আর এখানে প্রক্সিমাল পামার ক্রিজ। কেন করা হবে? না হলে আমি হাতের মুভমেন্ট করতে পারবো না, আর ফিঙ্গার যদি মুভমেন্ট না হয় তাহলে ফিঙ্গার স্টিফনেস তৈরি হবে। ফোরআর্ম স্প্লিন্ট বা ভোলার স্প্লিন্টের মডিফিকেশন কি? কোলিস কাস্ট। কোলিস কাস্ট তোমরা ওপিডিতে যখন আস্তে আস্তে তোমাদের ইয়ে হবে, ইন্টার্নশিপ হবে বা তোমাদের ট্রেনিং চলবে, কোলিস কাস্ট তোমরা তোমাদের নিজেদেরকেও করতে হবে। কোলিস কাস্টের পজিশনটা খালি দেখে নাও। কোলিস কাস্ট নর্মাল যেটা ভোলার স্প্লিন্ট, নর্মাল ভোলার স্প্লিন্টের পজিশনটা কিরকম? রিস্ট হবে 0 to 30 ডিগ্রি এক্সটেনশন, এটা হচ্ছে নিউট্রাল পজিশন। আর যদি কোলিস কাস্ট করা হয়, কোলিস ফ্র্যাকচার, কোলিস ফ্র্যাকচার এটা তো জানো নিশ্চয়ই। কোলিস ফ্র্যাকচার কি? ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার, মানে স্পেসিফিক টার্মটা শুনতে চাই, বলো হোয়াট ইজ দ্য স্পেসিফিক টার্ম? না, ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার অ্যাট কর্টিকো ক্যান্সেলাস জাংশন। কর্টিকো ক্যান্সেলাস জাংশনে যদি ফ্র্যাকচার হয়, ডিস্টাল রেডিয়াস মানে তো আমার অনেকটা টার্ম, মানে আমি তো ব্রড স্পেকট্রাম বলছি আমি। কর্টিকো ক্যান্সেলাস জাংশনে যদি ফ্র্যাকচার হয়, এরপর তার 5টা কম্পোনেন্ট আছে, কোথায় ডরসালি কোথায় টিল্ট হচ্ছে সেটা অন্য কথা। ভোলার স্প্লিন্টের পজিশন দেখো, রিস্ট হচ্ছে 30 ডিগ্রি এক্সটেনশনে। কোলিস কাস্টের পজিশন হচ্ছে জাস্ট ফ্লেক্সন অ্যান্ড আলনার ডেভিয়েশন, মানে এই হচ্ছে আলনার ডেভিয়েশন, এই জাস্ট ফ্লেক্সন, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কোলিস কাস্টের পজিশন, মানে ভোলার কাস্টের একটু মডিফিকেশন। ফোরআর্ম সুগার টং কি? এটাও খুব একটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট অ্যাপ্লাইটা দেখে নাও। দুটো জিনিস এইভাবে ফোরআর্মটাকে র্যাপ করা হয়, মানে ফোরআর্মটাকে দেওয়া হয়, মানে এই যে ফোরআর্মে আমি একটা ইউ স্ল্যাব নেবো, এখান থেকে স্টার্ট করে এই
এটা যে মানে যেটা আমি প্রথমেই বললাম যে ডবল সুগার টং, ঠিক এটা সিঙ্গেল সুগার টং বলা হয় বা ফোরাম সুগার টং বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। থাম্ব স্পাইকার স্প্লিন্ট খুব ইম্পর্টেন্ট, হয়তো তোমাদের শর্ট নোট আসতে পারে, থাম্ব স্পাইকার কাস্ট বা থাম্ব স্পাইকার স্প্লিন্ট বা থাম্ব স্পাইকার ব্রেস এই নামও আসতে পারে। থাম্ব স্পাইকারটা মানে কি, আমি থাম্বটাকে ইনক্লুড করছি, দেখো থাম্বটাকে ইনক্লুড করে ফোরাম, মানে এই যে ভোলার যে স্প্লিন্ট আমি দিচ্ছি সেই ভোলার স্প্লিনটা অলসো ইনক্লুড দ্য থাম্ব, তাই তো। তাহলে ইন্ডিকেশন কি হতে পারে, স্ক্যাফয়েড ফ্র্যাকচার, থাম্ব ফ্যালেন্স ফ্র্যাকচার, ডিসলোকেশন, ঠিক আছে। মোস্ট কমন ইউজ হচ্ছে গেম কিপার থাম্ব বা তোমার হচ্ছে ডি কোয়ারভারিন টেনোসাইনোভাইটিস। আচ্ছা, গেম কিপার থাম্ব সম্বন্ধে কোনো আইডিয়া? গেম কিপার থাম্ব সম্বন্ধে আইডিয়া না থাকারই কথা। গেম কিপার থাম্ব মানে হচ্ছে এই যে আমাদের মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল, ফার্স্ট মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল যে জয়েন্ট, সেই জয়েন্টের চারপাশে যে ক্যাপসুল এবং লিগামেন্টে যদি ইনজুরি হয়, স্পেশালি মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল, তাহলে গেম কিপার থাম্ব বলা হয়। মানে সেক্ষেত্রে এই জয়েন্টটা হবে আনস্টেবল। এক্সটেন্ড কতটা হবে, প্রক্সিমাল এক্সটেনশন হবে কিউবিটাল ফসা থেকে 1 থেকে 1.5 ইঞ্চ নিচে। এই যে কিউবিটাল ফসা মানে অ্যান্টেরিয়র কিউবিটাল ফসা যেটা বলা হয়, সেখান থেকে 1-1.5 ইঞ্চি নিচে। আর নিচে কতটা এক্সটেন্ড হবে, থাম্বের আপ টু ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট মানে ডিআইপি পর্যন্ত। আর এখানে কতটা হবে, হাতে কতটা হবে বলো, আগে যে বললাম ভোলার স্প্লিন্টে প্রক্সিমাল পামার ক্রিজ, আর এখানে হবে ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট পর্যন্ত। রেডিয়াল গাটার স্প্লিন্ট অতটাও ইম্পর্টেন্ট নয়, হয়তো ছবিটা দেখে রাখবে যে কিভাবে পজিশন করা হয় এবং কোন কোনটাতে ইউজ করা হয়। রেডিয়াল গাটার স্প্লিন্ট জেনারেলি মানে সেকেন্ড অ্যান্ড থার্ড ফিঙ্গার যদি কোনো ইনজুরি হয় সেক্ষেত্রে ইউজ করা হয়। শুধুমাত্র এই দুটোকে কভার করা হয়, বাকি এই দুটো আঙুলকে ছেড়ে রাখা হয়। এই হাতের এই পজিশনটা দেখো, এই পজিশনটা খুব ইম্পর্টেন্ট একটা পজিশন, এটাকে বলা হয় ইন্ট্রিনসিক প্লাস পজিশন। আমি এটা পরে আসবো, হোয়াট ইজ ইন্ট্রিনসিক প্লাস পজিশন, হোয়াট ইজ ইন্ট্রিনসিক মাইনাস পজিশন। আলনার কাটার স্প্লিন্ট, আলনার কাটার রেডিয়াল কাটার এই দুটো আঙুলকে হোল্ড করা হয়, আলনার কাটার এই দুটো আঙুলকে হোল্ড করা হয়। মানে সেক্ষেত্রে আমি এই তিনটে আঙুলকে ফ্রি রাখবো। অ্যাপ্লিকেশনটা মোরলেস সেম, পজিশনটা একই রকম থাকবে, ইন্ট্রিনসিক প্লাস পজিশন। হোয়াট ইজ ইন্ট্রিনসিক প্লাস পজিশন আমি পরে আসছি ওটা। ফিঙ্গার স্প্লিন্টটা তোমাদের জাস্ট ছবিগুলো দেখে রাখো কোনটা কি স্প্লিন্ট। হ্যাঁ, এটা নর্মাল ফিঙ্গার স্প্লিন্ট, এটা হচ্ছে স্টক স্প্লিন্ট বলা হয়, বা তোমার একটা যে ম্যালেট, এটা হচ্ছে এটা ম্যালেট, ঠিক আছে, ম্যালেট ফিঙ্গার স্প্লিন্ট। হ্যাঁ, এটা যে বাডি স্ট্র্যাপিং, এটা অতটা হয়তো তোমাদের নয়, জাস্ট আমি ফর মানে পারপাস অফ ইন্টারেস্ট আমি এটা রেখেছি, ঠিক আছে। আচ্ছা, ফিগার অফ 8 স্প্লিন্ট, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, পোস্ট গ্রাজুয়েটদের জন্য মানে তো আরো ইন্টারেস্টিং, মানে আমরা যখন ডিএনবিএমএস করেছি তখন তো আরো বেশি ইন্টারেস্টিং ছিল এটা, ঠিক আছে। ফিগার অফ 8 ফিঙ্গার স্প্লিন্ট, জাস্ট ছবিটা দেখে রাখো, ঠিক আছে। অনেক সময় অস্কিতে আসতে পারে ফিগার অফ 8 স্প্লিন্ট ছবিটা কি কিভাবে ইউজ করা হয়। ম্যালেট ফিঙ্গার ইউজ করা হয়, সোয়ান নেক ডিফর্মিটি বা হাইপার এক্সটেনশন ডিফর্মিটি বা ফ্র্যাকচার ইউজ করা হয়। সোয়ান নেক ডিফর্মিটি সম্বন্ধে কোনো আইডিয়া আছে? প্যাথোলজিতে পড়েছিলে সোয়ান নেক ডিফর্মিটি কোথায় হয়? মেডিসিনে পড়বে হয়তো। সোয়ান নেক ডিফর্মিটি রিউমাটয়েড আর্থ্রাইটিসে হয়, আঙ্গুলে হয়, সোয়ান নেক ডিফর্মিটি বলা হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসে হয়। পরেতে পড়তে পারবে এগুলো। নাকেল বেন্ডার স্প্লিন্ট ইউজ করা হয় আলনান্না পালসিতে। এইটুকু জেনে রাখলে হবে যে নাকেল বেন্ডার স্প্লিন্ট, এইটা ছবিটা যদি দেয় তাহলে দেখে বলতে পারবে যে হোয়াট ইজ নাকেল বেন্ডার স্প্লিন্ট, এটা কোথায় ইউজ করা হয়, আলনার নার্ভ ইনজুরিতে। ডাইনামিক ককআপ স্প্লিন্ট ইউজ করা হয় রেডিয়াল নার্ভ ইনজুরিতে, ঠিক আছে। আচ্ছা, পজিশন অফ সেফ ইমোবিলাইজেশন, যেটা আমি প্রথমেই স্টার্ট করেছিলাম, যে পজিশন অফ সেফ ইমোবিলাইজেশন বলা হয় POSI, এটা ভেরি ইম্পর্টেন্ট টার্ম। কোন কোন পজিশনে আমার সেফ ইমোবিলাইজেশন হবে, মানে আমি হাতটা ইমোবিলাইজ করে রাখবো বা আমার লোয়ার লিম্ব ইমোবিলাইজ করবো বা স্প্লিন্ট দেবো। এলবো 90 ডিগ্রি ফ্লেকশন, রিস্ট 30 ডিগ্রি এক্সটেনশন, এই সবই বলেছি আমি। এলবো 90 ডিগ্রি ফ্লেকশন, রিস্ট 30 ডিগ্রি এক্সটেনশন। থাম্ব মিডওয়ে বিটুইন দ্য ম্যাক্সিমাম রেডিয়াল অ্যান্ড পামার অ্যাবডাকশন। maximum radial means this one, maximum palmar means this one. তো ম্যাক্সিমাম পামার আর ম্যাক্সিমাম রেডিয়াসের মাঝখানে রাখবো, মানে হাতটা থাকবে এরকম। দিস ইজ অলসো কল্ড গ্লাস হোল্ডিং পজিশন বা ক্যান হোল্ডিং পজিশন।
ক্যান হোল্ডিং পজিশন, ওকে, নিউট্রাল পজিশন। এই নিউট্রাল পজিশনগুলো যতগুলো বলছি না, সবকটার পেছনে কিন্তু ফিজিক্স এবং তোমার মানে আমাদের অ্যানাটমি, মানে প্রত্যেকটা জয়েন্টের অ্যানাটমি বলো, প্রত্যেকটা লিগামেন্টের অ্যানাটমি, টেন্ডের অ্যানাটমি, তার সঙ্গে ফিজিক্স একসাথে মিশে আছে কিন্তু। তোমাদের এতগুলো এক্সপ্লেন করার মতো সময় নেই, যদি কোনোদিন ক্লিনিক্সে যাও হয়তো আমি তোমাদের, আমাকে স্পেসিফিক জিজ্ঞেস করলে আমি তোমাদের বলবো। খুব ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, মানে কেন আমরা এই পজিশনেতেই করব, কেন অন্য পজিশনে নয়, অন্য পজিশনে করলে কি কি প্রবলেম হতে পারে, ঠিক আছে। আচ্ছা, হ্যান্ডের পজিশনটা দেখো, হ্যান্ডের পজিশনটা একটু আগে বলেছিলাম যে ইন্ট্রিনসিক প্লাস পজিশন, ঠিক আছে। ইন্ট্রিনসিক প্লাস পজিশন মানে হাতটা এরকম ছিল, একটু আগে প্লাসটা দেখেছিল, তাতে ইন্ট্রিনসিক প্লাস পজিশন ছিল, হাতটা কিরকম ছিল, এরকম পজিশন ছিল, কি হলো, হ্যাঁ হ্যাঁ শেষ হবে না, পরে দেখা যাবে তোমাকে কি করবে। ইন্ট্রিনসিক প্লাস পজিশন মানে ছিল হাতটা এরকম পজিশন ছিল, ঠিক আছে। এমসিপি জয়েন্ট 70 to 90 ডিগ্রি ফ্লেক্সন এন্ড আইপি জয়েন্ট মানে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হবে এক্সটেনশন, মানে এমসিপি জয়েন্ট, দিস ইজ এমসিপি জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট 70 to 90 ডিগ্রি ফ্লেক্সন এন্ড ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট মানে আইপি এবং ডিআইপি মানে পিআইপি ডিআইপি হবে এক্সটেনশন, দিস ইজ ইন্ট্রিনসিক প্লাস। একটু ইন্টারেস্টিং টপিক পড়ায়, তাহলে বুঝতে পারবে, তো ভালো লাগবে। দেখো আমাদের ইন্ট্রিনসিক মাসেলস কি কি আছে, ইন্ট্রিনসিক মাসেল বলো, একটা করে নাম বলো, একজনের জন্য নাম বলো। এই তোমরা বলো, তোমরা তো কিছু বলছে না, এরা ইন্টারঅ্যাক্ট করে চলেছে। ইন্ট্রিনসিক মাসেল একটা নাম বলো। হ্যাঁ, লাম্ব্রিকেলস, মেন মাসেল লাম্ব্রিকেলস, আর হচ্ছে আমার ইন্টারোসাই মানে ডরসাল পামার ইন্টারোসাই, তাই তো। ম্যাক্সিমাম মাসেলগুলো সাপ্লাইড বাই, ম্যাক্সিমাম যেটা মাসেল, আমি ম্যাক্সিমাম বলেছি, সব বলিনি, ম্যাক্সিমাম ইন্ট্রিনসিক মাসেল সাপ্লাইড বাই আল্লান্না, এর এক্সেপশন আছে, লাম্ব্রিকেলসের এইদিকে পার্ট, এগুলো এক্সেপশন আছে, বাকি ম্যাক্সিমাম পার্টটা সাপ্লাই করে হচ্ছে আল্লান্না। আল্লান্না পলসি কোনদিন দেখেছো, বা আল্লান্না পলসিতে হাতের পজিশন কি হয় শুনেছো? সো what is the deformity we called in ulnar palsy? Ulnar claw hand, ulnar claw hand. Have you heard of the term ulnar claw hand? হ্যাঁ, no, this is full claw, this is full claw, not ulnar claw. Ulnar claw means this one, এই ফিঙ্গার দুটো স্পেয়ারিং হবে, এই ফিঙ্গার দুটো স্পেয়ারিং হবে, এই ফিঙ্গার দুটো এফেক্টেড হবে, দ্যাট ইজ আলনার ক্ল হ্যান্ড। আলনার ক্ল হ্যান্ডের আমি যদি ধর এরকম ভাবে ধরি হাতটা, আমার হাতটা সাপোজ আমি একদম এই পজিশনে ধরেছি, তোমাকে যদি আমি বলি এটা অ্যানাটমিক্যালি ডেসক্রাইব করো আমার হাতের পজিশন, তুমি কি বলবে? আমার এমসিপি মানে এই জয়েন্ট হচ্ছে এমসিপি জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, তাহলে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে এক্সটেনশন বা হাইপার এক্সটেনশন, ওকে। Metacarpophalangeal joint extension বা hyper, this is metacarpophalangeal joint extension বা hyper extension, and proximal মানে PIP আর DIP in flexion, তাই তো, PIP and DIP in flexion। আর এখানে কি লেখা আছে উল্টোটা, কি চলে যাবো নাকি? এখানে ইন্ট্রিনসিক প্লাসের পজিশন কি আছে দেখো, এমসিপি হচ্ছে এমসিপি ফ্লেক্সনে আর এইটা এক্সটেনশনে, মানে দ্যাট ইজ আ টোটাল ডিফারেন্ট থিং। আলনার ক্ল হ্যান্ড ইজ ইন্ট্রিনসিক মাইনাস পজিশন, আর এটা হচ্ছে ইন্ট্রিনসিক প্লাস পজিশন, ঠিক আছে। এটা কেন, আমি এটা আর অনেক কারণ আছে যে কেন ইন্ট্রিনসিক প্লাস বলা হয়, কেন মাইনাস বলা হয়। যেখানে ইন্ট্রিনসিক মাসেল ফুল পাওয়ার আছে তার জন্য প্লাস বলা হয়, আর যেখানে মাইনাস মানে ইন্ট্রিনসিক মাসেলে প্যারালিসিস আছে।